হ্যালো শিক্ষার্থী বন্ধুগণ, আজকে শুরু করতে চলেছি তোমাদের বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ সেকেন্ড ক্লাস নিয়ে। দেখো তোমরা ভিডিওটি মন দিয়ে, খুবই ভালো লাগবে। আর ভিডিওটি তোমরা লাস্ট অবধি দেখবে। নদী তো আমরা সকলেই দেখেছি, তাই না? নদীতে আমরা ঘুরতেও গিয়েছি। প্রথমত আমরা জানি নদী হলো একটি বিপুল পরিমাণে জলধারা। এবার তোমরা ভাবো যে এই জলধারা এলো কোথা থেকে? এই জলধারা এলো কোনো একটা উচ্চভূমি থেকে, অর্থাৎ পাহাড়, পর্বত, মালভূমি থেকে। তাই নদীর সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি, যখন কোনো জলধারা পাহাড় পর্বত থেকে নির্গত হয়, তখন ভূমির ঢাল অনুসরণ করে সেই জলধারা একটা নির্দিষ্ট পথে প্রবাহিত হয়ে সমুদ্র, হ্রদ বা জলাভূমিতে এসে মেশে, তাকেই আমরা নদী বলবো। এবার দেখো নদীর জলের উৎস, অর্থাৎ নদীতে এত জল এলো কোথা থেকে? নদীর জলের সাপ্লাই দুইভাবে হতে পারে। প্রথমত, ধরো কোনো পাহাড়ে হিমবাহ বা বরফের স্তূপ রয়েছে, যা গলে গিয়ে জল সরবরাহ করছে। আবার দ্বিতীয়ত হতে পারে যে নদীটা বৃষ্টি জলে পুষ্ট। এবার দেখো নদ ও নদী। নদ হলো একটি পুংলিঙ্গ শব্দ ও নদী হলো একটি স্ত্রীলিঙ্গ শব্দ। যেমন ব্রহ্মপুত্র, দামোদর, এগুলো হচ্ছে যে পুংলিঙ্গ শব্দ, তাহলে এগুলোকে আমরা বলবো নদ। আর গঙ্গা, যমুনা, এগুলো স্ত্রীলিঙ্গ শব্দ, তাহলে এগুলোকে আমরা বলবো নদী। এবার আমরা দেখব যে নদী কিভাবে জলচক্রের অংশরূপে কাজ করছে। এর উত্তর জানতে হলে আমাদের প্রথমে জানতে হবে জলচক্র কি। এই যে আমাদের চারপাশে জলের ভান্ডার রয়েছে, যাকে আমরা বায়ুমণ্ডল বলি, যেমন নদী, সমুদ্র, জলাশয় প্রভৃতি। এইগুলো থেকে জল সূর্যের তাপে বাষ্পীভূত হয়, মানে গ্যাসে পরিণত হয়, এবং জলীয় বাষ্পরূপে বায়ুমণ্ডলে যায়, এবং সেই জলীয় বাষ্প উপরে ওঠার সাথে সাথে ঠান্ডা হয়, তারপর ঘনীভূত হয়ে আবার জলকণায় পরিণত হয়। অর্থাৎ জল বাষ্পীভূত হয়ে গ্যাসে পরিণত হলো, তারপর জলীয় বাষ্পরূপে উপরে গিয়ে ঘনীভূত প্রক্রিয়ায় আবার জলকণায় পরিণত হলো। এরপর এই জলকণাগুলো ধুলোর সাথে মিশে মেঘ তৈরি করে, আর এই মেঘ যখন খুব ভারী হয়ে যায়, তখন বৃষ্টিপাত হয়। এই জলাশয় থেকে জল বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে গেল, আবার পুনরায় বৃষ্টিপাত রূপে পৃথিবীতে ফিরে এলো। এই যে একটা চক্রের মতো ঘটনা ঘটছে, একেই আমরা জলচক্র বলি। তাহলে বলো, যদি নদীর জল শুকিয়ে যায়, নদীতে জল না থাকে, তাহলে বাষ্পীভবন কি করে হবে? জলীয় বাষ্পই বা কোথা থেকে আসবে? আর মেঘই বা কিভাবে সৃষ্টি হবে? তার মানে নদী না থাকলে সম্পূর্ণ জলচক্রে ব্যাঘাত ঘটবে। এই সব সম্মিলিত কারণের জন্য নদীকে জলচক্রের খুব গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হয়। এবার আমরা দেখি নদীর শ্রেণীবিভাগ। সম্পর্কের ভিত্তিতে নদীকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি: প্রধান নদী, উপনদী ও শাখা নদী। এবার দেখো প্রধান নদী কি। নদী অববাহিকায় প্রধান ঢাল বরাবর প্রবাহিত জলধারা, যেখানে অন্যান্য ছোট ছোট নদী জল বয়ে নিয়ে আসে, এবং যা পরবর্তীতে বিভিন্ন শাখা নদীতে বিভক্ত হয়ে কোনো সমুদ্র, হ্রদ বা জলাশয়ে পতিত হয়, তাকে প্রধান নদী বলে। এবার দেখো উপনদী কি। যে সমস্ত নদী অপ্রধান ঢাল বরাবর, অর্থাৎ আশেপাশের উচ্চভূমি থেকে এসে প্রধান নদীতে মিলিত হয়, তাকে উপনদী বলে। এবার দেখো শাখা নদী কি। যে সমস্ত জলধারা প্রধান নদীর প্রবাহ পথ থেকে বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে স্বতন্ত্রভাবে প্রবাহিত হয়, তাকে শাখা নদী বলে। এবার আমরা দেখব নদী সম্পর্কিত কিছু পরিভাষা। নাম্বার 1, নদী অববাহিকা। প্রধান নদী, তার উপনদী এবং শাখা নদী সমূহ যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়ে সমুদ্রে পতিত হয়, সেই সমগ্র অঞ্চলকে উক্ত নদীর অববাহিকা বলা হয়। উদাহরণ হিসাবে তোমরা লিখবে যে ভারতে গঙ্গা নদীর অববাহিকা বৃহত্তম ও পৃথিবীতে আমাজন নদীর অববাহিকা বৃহত্তম। এবার দেখো ধারণ অববাহিকা। পার্বত্য অঞ্চলে প্রধান নদী এবং তার উপনদী সমূহে একটি নির্দিষ্ট অঞ্চল থেকে জল এসে পড়ে। নদীর উৎস অঞ্চলের এই অববাহিকাকে ধারণ অববাহিকা বলে। এবার দেখো জলবিভাজিকা। পাশাপাশি অবস্থিত দুই বা ততোধিক নদী অববাহিকা যে উচ্চভূমি দ্বারা পৃথক থাকে, তাকে জলবিভাজিকা বলে।
উদাহরণ হিসেবে তোমরা দেবে যে মধ্য এশিয়ার পার্বত্য অঞ্চল হলো পৃথিবীর বৃহত্তম ও উচ্চতম জলবিভাজিকা। এবার তোমরা এই 3টে প্রশ্ন তোমরা রেডি করবে যে নদী অববাহিকা কাকে বলে, ধারণা অববাহিকা কাকে বলে, জলবিভাজিকা কী। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যদি এই ভিডিওর পিডিএফটা পেতে চাও তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার হাই লিখবে, আমি ফ্রি অফ কস্টে পিডিএফটা প্রোভাইড করে দেবো তোমাদের। টাটা বন্ধুরা।